ডি এবং এ ব্লকের দ্বিতীয় ক্লাসে আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা যে সমস্ত বিষয় আলোচনা করব তার মধ্যে প্রথমে শুরু করব ইন্টারস্টিশিয়াল যৌগ। তো ইন্টারস্টিশিয়াল যৌগ কাকে বলে না, সন্ধিগত ধাতুর কেলাস জালকের ইন্টারস্টিশিয়াল অবস্থানে। ইন্টারস্টিশিয়াল অবস্থান মানে ফাঁকা ফাঁকা জায়গা, যেমন এই যে আমরা এখানে উদাহরণ দিয়েছি টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, এগুলো বড় বড় মৌল, ঠিক আছে। এদের সাপেক্ষে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু খুব ছোট ছোট জায়গায়। যেমন আমরা এখানে যদি একটা ছবি আঁকি, যেমন এগুলো যদি আমরা সাপোজ আয়রন বলি, তাহলে এগুলো সমস্ত আয়রন। তাহলে এইখানটাতে যে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে, দেখো এইখানটাতে আমরা এটাকে রং করতে পারি। এইখানটাতে এই ফাঁকা জায়গাগুলোতে যদি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বনের মতো কিছু কিছু মৌল অবস্থান করে, তখন এই যে গোটা যৌগটাও তৈরি হবে, তাকে বলা হবে ইন্টারস্টিশিয়াল যৌগ। যেমন এটাকে আমরা এই লাল রঙেরটাকে আমরা যদি বলি এফি, তাহলে এই যে গ্রিন রঙের যে এটা আছে, এটাকে আমরা কার্বন ও নাইট্রোজেন আমরা বলতে পারি। তাহলে সন্ধিগত ধাতুর কেলাস জালকের ইন্টারস্টিশিয়াল অবস্থানে হাইড্রোজেন, বোরন, নাইট্রোজেন প্রভৃতি অধাতব মৌলের ক্ষুদ্রাকার পরমাণুর অন্তর্ভুক্তির মাধ্যমে সৃষ্ট যৌগগুলিকে ইন্টারস্টিশিয়াল যৌগ বলা হয়। উদাহরণ টিআইসি, টিআইএইচ 1.7, Mn4n, Fe3H ইত্যাদি ইত্যাদি। এরপরের যে প্রশ্ন, আমরা আগেই তোমাদের বলেছি এই চ্যাপ্টারটা আমরা কোশ্চেন অ্যান্সার করে বোঝার চেষ্টা করব। যেমন পরের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত যৌগগুলিকে আম্লিকতা বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। তাহলে এখানে উদাহরণ যেগুলো দিয়েছে MnO2, MnO, Mn2O7, MnO2। তাহলে এই যে যৌগগুলির মধ্যে আমাদের তৈরি করতে হবে আম্লিকতা। তো আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে যে জারণ সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যৌগগুলির মধ্যে আম্লিকতা বাড়তে থাকে। আম্লিকতা যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে MnO2 তে আমরা যদি জারণ সংখ্যা বার করি, MnO2 তে জারণ সংখ্যা হবে +4, MnO তে জারণ সংখ্যা ম্যাঙ্গানিজের +2, Mn2O7 এ জারণ সংখ্যা হবে ম্যাঙ্গানিজের +7, আর MnO2 তে MnO2 হয়ে গেল Mn2O7, আমরা এটাকে MnO2 Mn2O3 করছি। তাহলে Mn2O3 তে আমাদের যে জারণ সংখ্যা সেটা হয়ে যাবে +3। তাহলে আমরা কি জানি, জারণ সংখ্যা বৃদ্ধির সাথে আম্লিকতা বাড়ে। তাহলে জারণ সংখ্যা সব থেকে বেশি কার? জারণ সংখ্যা সব থেকে বেশি এই যৌগে ম্যাঙ্গানিজের, তারপরে MnO2, তারপরে Mn2O3 এবং সর্বশেষ হচ্ছে MnO। তাহলে জারণ সংখ্যা আমরা এটা জানলাম যে জারণ সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আম্লিকতা বাড়ে। অতএব আম্লিকতার ঊর্ধ্বক্রমে সাজালে পাই। আম্লিকতার ঊর্ধ্বক্রমে সব থেকে কম কে আছে? MnO, লেস দেন Mn2O3, লেস দেন MnO2, এবং সব থেকে বেশি আম্লিক যে যৌগটি যার জারণ সংখ্যা সব থেকে বেশি সেটা +7, সেটা হয়ে গেল Mn2O7। ঠিক আছে। তাহলে এরকম যদি প্রশ্ন দেয়, আমাদের প্রথমে কি করতে হবে, যে জারণ সংখ্যাগুলো বার করতে হবে। জারণ সংখ্যা বার করে যা জারণ সংখ্যা সব থেকে কম সেটা সব থেকে বেশি ক্ষারকীয় বা কম আম্লিক, এবং যার জারণ সংখ্যা সব থেকে বেশি সেটা সব থেকে বেশি আম্লিক হবে। পরের প্রশ্ন আছে, ক্রোমেট CR4- আয়নের গঠনাকৃতি লেখো। ক্রোমেট আয়নের গঠনাকৃতি আমরা এখানে আঁকার চেষ্টা করব। এটা হবে ক্রোমিয়াম, আমার 4খানা অক্সিজেন আমরা এখানে দিয়ে দেব, এবং তার বাইরে 2টা মাইনাস আছে, তাহলে এখানে আমরা 2- আমরা দিতে পারি।
আদারওয়াইজ আমরা আরেকখানা স্ট্রাকচারও করতে পারি, Cr O মাইনাস ও মাইনাস ডাবল বন্ড ও ডাবল বন্ড। চতুস্তলকীয় স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা ক্রোমেটের স্ট্রাকচার, এটাও কিন্তু একটা ক্রোমেট আয়নের স্ট্রাকচার, পরীক্ষাতে আসতেই পারে। পরের প্রশ্ন হচ্ছে ডাইক্রোমেট আয়নের Cr2O7 Cr2O7 2- আয়নের গঠনাকৃতি লেখো। সেখানে আমরা দেখব Cr2O7 2- এর জন্য, এটার জন্য কি করবে, একটা অক্সিজেন মাঝে রেখে দুদিকে দুটা Cr তোমাকে দিতে হবে। তাহলে Cr2O হয়ে গেল এবং দুদিকে তিনখানা করে অক্সিজেন তোমাকে দিতে হবে। তাহলে দেখো Cr2 হয়ে গেল দুটো Cr, আর 3 3 6 1 7 ও হয়ে গেল Cr2O7, এবং এখানে কি আছে 2-, তাহলে আমরা এখানটাতে 2- দিতে পারি। বা বা আমরা কেমন স্ট্রাকচার করতে পারি না, একই রকম ভাবে ও লিখে দুদিকে দুটা Cr নিলাম, এবারে অক্সিজেন গুলো আমরা দেব ডবল বন্ড O-, আরেকটা Cr এর কাছেও ডবল বন্ড O-। ঠিক আছে, এই দুটা কিন্তু ডাইক্রোমেট আয়ন বা Cr2O7 2- এর স্ট্রাকচার। পরের প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেটকে উত্তপ্ত করলে কি হবে? পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটিকে যদি আমরা গরম করি কি হবে? দেখো, তাপের প্রভাবে উচ্চ উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে Cr2O3 তে পরিণত হয়। আমরা যদি সমীকরণটা লিখি, সমীকরণটা আমরা লিখছি 4K2Cr2O7 একে যদি আমরা এখানে তাপ দিই তাহলে হয়ে যাবে 4K2CrO4 প্লাস 2Cr2O3 প্লাস 3O2। ঠিক আছে, তাহলে এখানে তো আমরা Cr2O3 পেলাম এবং অক্সিজেন পেলাম। পরের প্রশ্ন, পটাশিয়াম ডাইক্রোমেটকে সাধারণ লবণ ও গাঢ় H2SO4 সহযোগে উত্তপ্ত করব। কি হবে না, ক্লোরাইড লবণ, আমরা ক্লোরাইড লবণ যেমন NaCl, সাধারণ লবণ মানে NaCl এর সাথে আমরা H2SO4 এবং K2Cr2O7 এর সাথে রিঅ্যাকশন করছি। তাহলে দেখা যাক বিক্রিয়া হচ্ছে গিয়ে K2Cr2O7 যুক্ত 4NaCl যুক্ত 6H2SO4 কি হবে 2Cr2Cl2 যুক্ত 2KHSO4 যুক্ত 4NaHSO4 যুক্ত 3H2O। এখানে এই যে Cr2Cl2 উৎপন্ন হলো, এইটির বর্ণ হচ্ছে গিয়ে কমলা লালাভ। ঠিক আছে, এটা হচ্ছে ক্রোমিল ক্লোরাইড। এই যে Cr2Cl2 আমরা পেলাম, এর নাম হচ্ছে ক্রোমিল ক্লোরাইড এবং রং হচ্ছে লালাভ কমলা। তাহলে এরকম বলবো K2Cr2O7 এর সাথে সোডিয়াম ক্লোরাইড এবং H2SO4 বিক্রিয়াতে আমরা লালাভ কমলা বর্ণের ক্লোমিল ক্লোরাইডের বাষ্প আমরা পাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য তোমাদের তৈরি করতে হবে। এবারে যে প্রশ্ন আমরা আলোচনা করব সেটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষাতে আসে। পাইরুলোসাইট আকরিক থেকে তৈরি আমাদের করতে হবে KMnO4 প্রস্তুত করতে হবে। পাইরুলোসাইট আকরিক থেকে KMnO4 আমাদের তৈরি করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রায় বছরে আসে। দেখো, পাইরুলোসাইট আকরিক হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 থেকে দুটি ধাপের মাধ্যমে পটাশিয়াম
পারম্যাঙ্গানেট KMnO4 প্রস্তুত করা যায়। যেমন প্রথম যেটা আমাদের করতে হবে, পাইরুলোসাইট চূর্ণকে বায়ুর সংস্পর্শে কঠিন KOH সহযোগে বিগলিত করতে হবে। এ করলে সবুজ বর্ণের K2MnO4 উৎপন্ন হয়। দেখো 2MnO2 প্লাস আমরা কি বললাম, আমরা KOH সহযোগে বায়ুর সংস্পর্শে, তাহলে বায়ু হচ্ছে কি O2 এবং KOH এখানে দিয়েছি, তার সংস্পর্শে বিক্রিয়া করলে সবুজ বর্ণের K2MnO4, দেখো K2MnO4 প্লাস 2H2O পাচ্ছি। 2 নম্বর ধাপে আমরা কি করছি, K2MnO4 কে KMnO4 করার জন্য ওই প্রক্রিয়ার মাধ্যমে K2MnO4 কে জল দ্বারা নিষ্কাশনের পর রাসায়নিক পদ্ধতিতে KMnO4 এ রূপান্তরিত করা হয়। এই প্রক্রিয়ায় K2MnO4 ওজনিত অক্সিজেন দ্বারা জারিত হয় এবং KMnO4 উৎপন্ন করা হয়। তাহলে 2K2MnO4 যুক্ত Cl2 তার থেকে হচ্ছে 2KMnO4 যুক্ত 2KCl। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ধাপে ধাপে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে পাইরুলোসাইট থেকে KMnO4 কিভাবে প্রস্তুত করব না, প্রথমে MnO2 থেকে আমরা দুটো ধাপে করব। প্রথম ধাপে আমরা কি করছি, MnO2 এর সাথে অক্সিজেন উপস্থিতিতে KOH এর সাথে রিঅ্যাকশন করলাম, পেয়ে গেলাম K2MnO4 এবং K2MnO4 যেটা আমরা পেলাম তার সাথে আমরা ওজন, তার সাথে আমরা রিঅ্যাকশন করছি ক্লোরিনের সাথে, ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে দিলে KMnO4 পেয়ে যাব। সুতরাং তোমরা এই দুটো রিঅ্যাকশন তোমরা যদি আমরা এখানে একটু মার্ক করে দিই, এইখানে এই একখানা রিঅ্যাকশন এবং এইখানে আরেকখানা রিঅ্যাকশন তোমরা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমরা একটু লিখলেই উত্তরটা নামিয়ে নিতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্নতে আমরা চলে যাই। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে উত্তপ্ত করলে কি হবে? উচ্চ উষ্ণতায় KMnO4 বিয়োজিত হয়ে K2MnO4 এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং সেই সাথে অক্সিজেনও দেবে। তাহলে আমরা হিট করছি 2KMnO4, একে যদি আমরা 513 কেলভিন টেম্পারেচারে যদি আমরা হিট করি তাহলে পাবো K2MnO4 প্লাস MnO2 যুক্ত O2। ঠিক আছে, তাহলে পটাশিয়াম ক্রোমেট আমরা পেয়ে গেলাম, পটাশিয়াম ম্যাঙ্গানেট, তার সাথে MnO2 এবং অক্সিজেন আমরা এখান থেকে পেয়ে গেলাম। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য তৈরি করতে হবে। তাহলে পটাশিয়াম, এই যে K2MnO4 এর নাম হয়ে গেল পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট আমরা তৈরি করলাম। পরের যে প্রশ্ন আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে KOH দ্রবণ সহযোগে উত্তপ্ত করা হচ্ছে। KOH দ্রবণ সহযোগে উত্তপ্ত করব, তাহলে দেখা যাক ক্ষার দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে এটি পটাশিয়াম ম্যাঙ্গানেটে পরিণত হয় ক্ষার দ্রবণ সহ। তাহলে 4KMnO4 প্লাস 4KOH, তার থেকে হবে 4K2MnO4 প্লাস O2 প্লাস 2H2O। তাহলে 4KMnO4 প্লাস 4KOH, তার থেকে হচ্ছে 4K2MnO4 প্লাস অক্সিজেন প্লাস জল। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্ষার দ্রবণের সাথে যখন বিক্রিয়া করলাম তখন এই যে K2MnO4 অর্থাৎ পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এর নাম হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গানেট। পটাশিয়াম ম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট এবং তার সাথে এটি যেটা হচ্ছে অক্সিজেন গ্যাস এখান থেকে উৎপন্ন হবে। পরের প্রশ্ন, ঠান্ডা KMnO4 কে গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া ঘটালে কি হবে? সমীকরণ সহ লেখো। ঠান্ডা KMnO4 কে রিঅ্যাকশন করব, তাহলে মনে রাখবে ঠান্ডা KMnO4, এই যে ঠান্ডা KMnO4 এর সঙ্গে যদি আমরা H2SO4 এর রিঅ্যাকশন করি তাহলে সবুজ তৈলাক্ত পদার্থ Mn2O7 উৎপন্ন হবে। দেখো 2KMnO4 প্লাস 2H2SO4
হিট করলে হবে Mn2O7, এটি খুব গুরুত্বপূর্ণ। Mn2O7 প্লাস 2KHSO4 প্লাস H2O। ঠিক আছে, এই যে Mn2O7 আছে এইটাকে খুব গুরুত্ব দিয়ে মাল্টিপলও আছে। এই যে যে সবুজ তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয় সেটি কি, তাহলে এইটি হলো Mn2O7। এটা তলায় আমরা লিখে দেব সবুজ তৈলাক্ত পদার্থ। এটা হয়ে গেল সবুজ তৈলাক্ত পদার্থ। এটা কিন্তু মাল্টিপলের জন্য খুব আছে, এই যৌগটা মাল্টিপলে মনে রাখতে হবে। কি কি উৎপন্ন হয়ে গেল Mn2O7, যেটা হচ্ছে সবুজ তৈলাক্ত পদার্থ। এবং একে যদি আমরা আবার হিট করতে থাকি, ফার্দার হিট করি, তাহলে কি হবে 2Mn2O7 এটা বিয়োজিত হয়ে 4MnO2 প্লাস অক্সিজেনে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদেরকে বিশেষত এই যে জায়গাটি যে সবুজ তৈলাক্ত পদার্থটি উৎপন্ন হয় সেটি কি, তখন তোমাকে মনে রাখতে হবে যে সবুজ তৈলাক্ত পদার্থটি হয়ে গেল Mn2O7। পরের প্রশ্ন, K2MnO4 ও KMnO4 এর গঠন অঙ্কন করো। দেখো K2MnO4 এর গঠন, K2MnO4 এর গঠন আমরা করছি Mn অক্সিজেন, OK ডাবল বন্ড O ডবল বন্ড O OK, তাহলে হয়ে গেল K2MnO4। এবং আমরা আরেকখানা করব, সেটা হচ্ছে KMnO4 এর গঠন। KMnO4 এর গঠনটা আমরা এখানে করলে পাবো Mn ডবল বন্ড O ডবল বন্ড O ডবল বন্ড O OK, এটা হলো KMn। আর দেখো 1 2 3 4খানা অক্সিজেন, তাহলে এটা হলো KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট। দুটোরই কিন্তু চতুস্তলকীয় গঠন আছে, চতুস্তলকীয় গঠন। এর কিন্তু এর যে রং সেটা সবুজ, এবং এই যে KMnO4 এটাও কিন্তু চতুস্তলকীয় এবং এর রংটা হচ্ছে বেগুনি। ঠিক আছে, পরের যে টপিক সেটা KMnO4 এর ব্যবহার লেখো। KMnO4 এর এমনি প্রচুর ব্যবহার আছে, আমরা কিছুগুলো এখানে লিখেছি। শিল্পক্ষেত্রে এবং পরীক্ষাগারে জারক দ্রব্য হিসাবে দ্রব্যরূপে ব্যবহৃত হয়। আমরা অর্গানিক অনেক রিঅ্যাকশন পড়েছি যেখানে KMnO4 দিয়ে আমরা অক্সিডেশন করেছি। জীবাণুনাশক ও ডিসইনফেক্ট্যান্ট রূপে, ক্ষত পরিষ্কার ও গার্গল করার জন্য মাউথ ওয়াশ রূপে ব্যবহৃত হয়। কুয়োর জল দূষণমুক্ত করতে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা এখানে ব্যবহার করছি KMnO4 এর ক্ষারীয় দ্রবণ বায়ারের বিকারক। এটা ক্লাস 11 এর জন্য খুব ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমাদের এখনো ইম্পর্টেন্ট যে KMnO4 এর ক্ষারীয় দ্রবণটা কি, বায়ারের বিকারক, বা এরকম আসতে পারে বায়ারের বিকারক কি, বায়ারের বিকারক হলো KMnO4 এর ক্ষারীয় দ্রবণ। এটা ব্যবহার জৈব যৌগের অসম্পৃক্ততার পরীক্ষাতে, একটা যৌগে ডবল বন্ড অর ট্রিপল বন্ড আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা KMnO4 ব্যবহার করি। এবং নির্জল কোষ প্রস্তুতিতে আমরা KMnO4 ব্যবহার করব। তাহলে এইখানে তো আমরা দেখে নিলাম যে KMnO4 এর ব্যবহার কি কি হতে পারে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা ডি ব্লক থেকে কিছু কিছু বেছে নিয়েছি। তাদের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে সন্ধিগত মৌলের আয়নগুলির হাইড্রেশন এনথ্যালপি উচ্চ কেন? উত্তর, সন্ধিগত মৌলের আয়নগুলির আকার ছোট হওয়ায় এবং উচ্চ ধনাত্মক আধান থাকায়। যেমন আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে সন্ধিগত মৌলগুলোর কেমন আধান থাকতে পারে। এখানে আমরা দেখেছিলাম যে +1 থেকে শুরু করে সন্ধিগত মৌলগুলির +1 থেকে শুরু করে +2 +3 +4 +5 +6 +7 ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কিন্তু ওদের কিন্তু আধান বর্তমান।
তাই দেখলাম যে +1 থেকে +7 পর্যন্ত উচ্চ ধনাত্মক আধান থাকছে এবং পৃষ্ঠতলের আধানের মান বেশি হয়। যত সাইজ ছোট হবে এবং তার উপরে যদি চার্জগুলো বেশি হয় তাহলে ঘনত্ব বেশি হবে নিশ্চয়ই, তাই এদের হাইড্রেশন এনথালপির মান অনেক বেশি হবে। তাহলে কি দেখলাম, সন্ধিগত মৌলগুলোর আয়নের ক্ষেত্রে এদের আকারগুলো ছোট এবং উচ্চ ধনাত্মক আধান থাকায় এদের পৃষ্ঠতলে আধান ঘনত্বের মান বেশি হয়, তাই এদের হাইড্রেশন এনথালপির মান বেশি হয়। পরের প্রশ্ন, সন্ধিগত মৌলগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা এবং কোনটি সবচেয়ে ভারী? সন্ধিগত মৌলগুলির মধ্যে সবচেয়ে হালকা মৌল হলো স্ক্যান্ডিয়াম Sc এবং সবচেয়ে ভারী যে সন্ধিগত মৌল সেটা হলো ইরিডিয়াম আই, আর এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। KMnO4 কে গাঢ় রঙিন বোতলে রাখা হয় কেন? তার উত্তর, আলোর প্রভাবে, মনে রাখবে, আলোর প্রভাবে KMnO4 ধীরে ধীরে বিয়োজিত হয়ে K2MnO4 এ পরিণত হয়। তাই KMnO4 কে গাঢ় রঙিন বোতলে রাখা হয়। ঠিক আছে, তাহলে আলোর প্রভাবে KMnO4 কিসে পরিণত হচ্ছে? K2MnO4 এ। তাই KMnO4 কে আমরা গাঢ় রঙিন বোতলে রাখি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। আমরা সবাই জানি যে অক্সিজেনের যা তড়িৎ ঋণাত্মকতা তার থেকে ফ্লোরিনের বেশি। তা সত্ত্বেও ধাতব আয়নের উচ্চতর জারণ স্তরকে অক্সিজেন অধিক স্থিতিশীলতা প্রদান করে কেন? ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি, অক্সিজেন অপেক্ষা ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়া সত্ত্বেও আমরা সন্ধিগত মৌলের উচ্চতর জারণ স্তরকে প্রাধান্য স্থায়িত্ব দেওয়ার জন্য অক্সিজেন বেশি কাজ করবে দেন ফ্লোরিন। দেখো, এটা আমরা সবার আগে তোমাদের জানতে হবে যে ফ্লোরিন বন্ধন করে। ফ্লোরিন সবসময় এক বন্ধন করে, কিন্তু অক্সিজেন সবসময়, ওর কিন্তু দুটো হাত, ও কিন্তু দুটি বন্ধন করে, সিগমা এবং পাই তার মধ্যে থাকছে। দেখো, ধাতব পরমাণুর সঙ্গে ফ্লোরিন শুধুমাত্র এক বন্ধন গঠন করতে পারে, কিন্তু অক্সিজেন এক বন্ধন ছাড়াও দ্বিবন্ধন গঠন করতে পারে। তাই ধাতব পরমাণুর উচ্চতর জারণ স্তরকে ফ্লোরিন অপেক্ষা অক্সিজেন অধিক স্থিতিশীলতা প্রদান করতে পারে। শুধু এটুকু মনে রাখবে যে ফ্লোরিন সবসময় এক বন্ধন করে, সেজন্য ও উচ্চতর জারণ স্তরকে প্রাধান্য দিতে পারে না, কিন্তু অক্সিজেন দ্বিবন্ধন, অক্সিজেন এখানটাতে আমাদের একটু মার্ক করব, অক্সিজেন দ্বিবন্ধন গঠন করতে পারে। আর ফ্লোরিনকে আমরা একটু কালারটা করি, ফ্লোরিন শুধুমাত্র এক বন্ধন গঠন করে, কিন্তু অক্সিজেন দ্বিবন্ধন গঠন করে। তাই অক্সিজেনে কিন্তু সন্ধিগত মৌলের উচ্চতর জারণ স্তরকে অধিক স্থিতিশীলতা প্রদান করে। মার্কিউরাস আয়ন Hg2 রূপে অবস্থান করে কেন? প্রশ্ন হচ্ছে, মার্কিউরাস আয়ন Hg2 রূপে অবস্থান করে কেন? দেখো, Hg এর ইলেকট্রন বিন্যাস হলো xenon 4f14 5d 10 6s1। তাহলে এর লাস্টে কক্ষে কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আশা করতে পারি যে Hg সব সময়
Ag1 হিসাবেই থাকবে, কিন্তু বাস্তবে দেখা যায় আর একটা ইলেকট্রন থাকার জন্য এরা কিন্তু কি দেখাবে, কি ধর্ম, প্যারাম্যাগনেটিক ধর্ম। যাদের ক্ষেত্রে আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তারা প্যারাম্যাগনেটিক দেখাবে, কিন্তু বাস্তবে কি দেখা যায়, এরা কিন্তু ডায়াম্যাগনেটিক। কিন্তু বাস্তবে দেখা যায় এরা ডায়াম্যাগনেটিক। এরূপ কেন হলো? এরূপ আচরণ করে কারণ একটা Hg প্লাস এর 6s অরবিটাল অন্য Hg প্লাসের সাথে কি করে, Hg বন্ড Hg এর একটা সিগমা বন্ধন গঠন করে, ঠিক আছে, এবং কি হিসাবে থাকে, Hg2 2+ হিসাবে থাকে। এইটি উত্তর হয়। তাহলে আমরা আবার দেখি যে মার্কিউরাস আয়ন Hg2 2+ রূপে অবস্থান করে কেন। তাহলে প্রথমে Hg এর ইলেকট্রন বিন্যাস লিখবে, জেনন 4f14 5d10 6s1। তাহলে এখানে Hg প্লাস এর কাছে আমরা কি দেখছি, একখানা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সুতরাং এটা প্যারাম্যাগনেটিক হয়। কিন্তু বাস্তবে কি দেখা যায়, বাস্তবে দেখা যায় এরা কিন্তু এদের ক্ষেত্রে এই যে একটা ইলেকট্রন আনপেয়ার্ড অবস্থায় থাকে না, তাই কি হয়, জোড়া থাকে এবং ডায়াম্যাগনেটিক দেখায়। তো কেন দেখায়, তার কারণ হচ্ছে Hg প্লাসের যে 6s এ একখানা এই যে ইলেকট্রন আছে, সেটা অপর আরেকটা Hg 6s ইলেকট্রনের সাথে Hg সিগমা বন্ধন গঠন করে এবং ওরা Hg2 2+ হিসেবে থাকে এবং ডায়াম্যাগনেটিক রূপে থাকে, ডায়াম্যাগনেটিক হয়। আমাদের পরবর্তী প্রশ্ন, +3 স্তরে জারিত হওয়ার ক্ষেত্রে Fe2+ অপেক্ষা Mn2+ এর সুস্থিতি বেশি কেন? তাহলে +3 স্তরে আমাদেরকে জারণ করতে হবে। Fe2+ এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d6 4s2, আর Fe2+ হলো, এবার যদি আমরা Mn2+ এর দেখি, Mn2+ ক্ষেত্রে আমরা দেখব আর্গন 3d5 4s2। তাহলে এখন এই দুটোর মধ্যে কোনটি বেশি স্টেবল অবস্থায় আছে আমাদেরকে জানতে হবে। Fe2+ 3d6 অবস্থায় আছে, এটা কিন্তু হাফ ফিল্ড নয়, সুতরাং এটা কম স্টেবল। কিন্তু Mn2+ আমরা দেখছি 3d5 আছে, ঠিক আছে। এখন এই যে 2+ হয়ে যাওয়ার ফলে এই দুটো ইলেকট্রন কি থাকবে, থাকবে না। Mn2+ হওয়ার ফলে কি দুটো ইলেকট্রন থাকবে, থাকবে না। তাহলে 2+ স্তরে আয়রনের ডি কক্ষে কটা ইলেকট্রন আছে, 3d6, আর ম্যাঙ্গানিজের আছে 3d5। তাহলে আমরা কি দেখছি, কোনটি বেশি স্টেবল, তাহলে এটা হচ্ছে মোর স্টেবল আর এটা হচ্ছে লেস স্টেবল, ঠিক আছে। তাহলে এখন +3 যদি আমি করতে চাই, তাহলে Fe2+ থেকে যদি আমরা আরেকখানা ইলেকট্রন -1 ইলেকট্রন করি, তাহলে কি হবে, আর্গন 3d5 হয়ে যাবে ইজিলি, ঠিক আছে। আর Mn2+ থেকে যদি একটা ইলেকট্রন আরো বার করি, তাহলে হয়ে যাবে আর্গন 3d5। তাহলে কি, আয়রন 2+ সিস্টেমটা একটা ইলেকট্রন ইজিলি ছাড়বে, কারণ সে 3d5 কনফিগারেশন পাবে, হাফ ফিল্ড, সুতরাং এ কিন্তু ইজিলি এনার্জি ছাড়বে এবং স্টেবিলিটি গেইন করবে। কিন্তু Mn2+ এ তো স্টেবল ছিলই, এ কিন্তু এর ক্ষেত্রে ইলেকট্রন বার করতে গেলে কিন্তু অধিক শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক আছে, কারণ এ তো অলরেডি স্টেবল আছেই। এর থেকে একে থেকে যদি আমরা একটা ইলেকট্রন বার করতে চাই, তাহলে কিন্তু এর অপেক্ষা অনেক বেশি শক্তি কিন্তু দিতে হবে। তাই আমরা লিখতে পারবো, তাই Fe2+ অপেক্ষা Mn2+ এর +3 স্তরে জারিত হওয়ার প্রবণতা অনেক কম। ডি ব্লকের ক্লাস আজ এই পর্যন্তই।
এরপরে আমরা পরের ক্লাসে এ ব্লকটা শুরু করব এবং তারপরে এ ব্লক এবং ডি ব্লকের কোশ্চেন অ্যান্সার একসাথে শুরু করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই বাড়িতে নিজের নিজের পরীক্ষার প্রস্তুতি নাও। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। থ্যাংক ইউ অল।